পাচ্ছেন তো? জি, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। আহ, আজকের সেশনটা সম্পর্কে আমরা যারা জয়েন করেছি সবাই তো জানি, রাইট? আমরা জাস্ট স্যালারি ট্যাক্স ক্যালকুলেশনটা কিভাবে হয় আহ, এই সম্পর্কে আজকে আমাদের সেশনটা আয়োজন করা হয়েছে। ট্যাক্স মেকানিজম এটা আয়োজন করেছে, টোটালি ফ্রি কোর্স আপনাদের জন্য। তো এখানে আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেট হয়। আমরা যারা স্যালারি পাই অনেক ক্ষেত্রেই আমরা আসলে জানি না যে আমাদের কাছ থেকে এইচআর বা অ্যাকাউন্ট টিম ঠিকভাবে কাটছে কিনা, বা আমার কত টাকা কাটা উচিত ছিল। যেটা হয় প্রেজেন্টলি আমরা যেটা দেখি, হয়তো বা বছর শেষে দেখি আমার কাছ থেকে কম কেটেছে, এক মাসে অনেক বেশি দিতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে অনেক বেশি কেটে ফেলছে, আমার অনেক টাকা রয়ে গেছে। তো এইটা যাতে আমরা সচেতনতার সাথে যাতে আমরা জানতে পারি, নট নেসেসারি যে আমাকে এইটার ব্যাকগ্রাউন্ড হতে হবে, নট নেসেসারি যে আমাকে ট্যাক্স ব্যাকগ্রাউন্ড দিতে হবে, হ্যাঁ? এই কোর্সটা ডিজাইন করা হয়েছে এরকম যাতে আমরা সবাই নিজেদের স্যালারির যে যেটা পাই আমরা সেই ক্ষেত্রে ট্যাক্স কতটুকু কাটা উচিত সেটা আমার প্রতিষ্ঠান ঠিকভাবে কাটছে কিনা, যাতে আমার একটা সার্টেন পিরিয়ডে যাতে আমার উপরে আর কি বোঝা না হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এটাই হলো আমাদের আজকের কোর্সের উদ্দেশ্য। আহ, আমরা যারা কথা বলবো তারাই মাইকটা আনমিউট করে কথা বলবো, এছাড়া আমরা মাইকটা মিউট রাখবো। তো আপনারা অ্যাটেন্ডি যারা আছেন একটু যদি পরিচয় দিতেন, আহ, নাম এবং কোথায় আছেন, কোন ডিপার্টমেন্টে আছেন। Just 2-4 মিনিট আমরা সময় নিতে পারি। তো আমরা সিরিয়ালে বলি, প্রথমে আমি দেখতে পাচ্ছি শ্যামল ভাই। শ্যামল ভাই আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? মোহাম্মদ ফারুক হোসেন। ফারুক হোসেন তো মনে হয় যে আমাদের আইটিপি ব্যাচের, রাইট? জি ভাইয়া। ওকে, শ্যামল ভাই মেসেজ দিয়েছে যে তার মাইকের সমস্যা। ওকে, সাইব। সাইব ভাই আছেন সিরিয়ালে। সাইব ভাই শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, আসলে শুনতে জি পাচ্ছি ভাইয়া। আসলে জি, আসসালামু আমরা আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু জাস্ট পরিচিত হব। আম, জি ভাইয়া। আপনার নাম এবং হলো আপনি কোথায় কর্মরত আছেন এবং কোন ডিপার্টমেন্ট? ভাইয়া আমি আছি হচ্ছে একটা অডিট ফার্মে ভাইয়া। আমি হচ্ছে হলো আর্টিকেলশিপ হচ্ছে হলো হচ্ছে করতেছি আরকি। সো এমনি আরকি আসলে জয়েন করছি যে যদি কিছু নতুন কিছু হচ্ছে হলো শেখা সম্ভব হয়। অবশ্যই এটা আপনি সিএ ফার্মে যেহেতু আছেন, আপনার অডিট ক্ষেত্রে আপনার ট্যাক্স ডিডাকশনটা আপনার অবশ্যই অডিটের একটা পার্ট, যে ঠিকভাবে পেরোলের ট্যাক্স কাটছে কিনা। তো এটা আপনার অবশ্যই জি কাজে। ভাইয়া, জি ভাইয়া, জি ভাই। থ্যাংক ইউ ভাই। এরপরে আছেন অন্তর সাহা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অন্তর সাহা। আমি এখন আপাতত কর্মরত আছি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ভাইয়া। আমার কোম্পানির নেম হচ্ছে উইনব্রিজ টেক লিমিটেড। আইটি কোম্পানিতে আছে। Thank you, অন্তর সাহা। এরপরে আছেন সালমান সিদ্দিক ভাই। ওয়ালাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, একটু জি নিজের ভাইয়া, ইন্ট্রোডাকশন দিতেন। জি। ভাইয়া আমি অডিট ফার্মে আছি আর্টিকেলশিপ স্টুডেন্ট হিসেবে। ওকে, থ্যাংক ইউ। মেহেদি হাসান ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি। জি ভাই, আমি হচ্ছে মেহেদী হাসান। আমি বর্তমানে কর্মরত আছি হচ্ছে প্যারাগন গ্রুপে, হেড ডিপার্টমেন্টে কর্মরত আছি অফিসার হিসেবে। ওকে, থ্যাংক ইউ মেহেদি ভাই। যে এরপরে জেমি আছেন। জেমি। জেমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। জি, আমার নাম বাহাউদ্দিন জামি, আমি একটা প্রাইভেট ব্যাংকে আছি, হোম টাউন চিটাগং। থ্যাংক ইউ জেমি ভাই। মইনুল আলম ভাই আছেন। আসসালামু আলাইকুম। আমি মইনুল আলম। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আসছি। আর আমি গত বছর আইটিপি কোয়ালিফাইড। 2024 আইটিপি পরীক্ষায় এটা কোয়ালিফাইড হয়েছে। ওকে, থ্যাংক ইউ এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমিও নিজেও একজন আয়কর আইনজীবী। এরপরে হলো মুর্শেদ ভাই। মুর্শেদ ভাই শুনতে পাচ্ছেন?
না পেলে আলম ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি হচ্ছে নূর আলম। আমি একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে কর্মরত আছি। থ্যাংক ইউ। সবার কথাই শুনলাম, এবার আমি আমার পরিচয়টা দিয়ে আমাদের সেশনটা শুরু করে দিই, আর লেট করব না। ওকে। একজন মোর্শেদ ভাই মেসেজ করেছেন যে ক্লাস কখন স্টার্ট হবে। ক্লাস অলরেডি স্টার্ট। ওনার মাইকে হয়তো বা প্রবলেম, আমি একটু ওনাকে জাস্ট মেসেজটা দিয়ে দিচ্ছি। তো আমি যে কথায় ছিলাম, যে আমি সাইফুল ইসলাম, আমি বর্তমানে একটা সফটওয়্যার কোম্পানিতে ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমি একজন আয়কর আইনজীবী এবং ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার। ট্যাক্স ভ্যাট মেকানিজম যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানের আমি একজন ওয়ান অফ দ্য পার্টনার। এখানে আমার আরো পার্টনার রয়েছেন। এই প্রতিষ্ঠানটি মূলত ট্যাক্স ভ্যাট নিয়ে কাজ করে এবং আরজিএসসির নিয়ে কাজ করে এবং বিভিন্ন ট্রেনিং অ্যারেঞ্জ করে থাকে। আহ, এটা আপনার বিভিন্ন কোম্পানিকেও সাপোর্ট দেয়, আবার ইন্ডিভিজুয়াল ট্রেনিংও অর্গানাইজেশন করে থাকে। প্রেজেন্টলি আমাদের আইটিপির জন্যই, আয়কর আইনজীবীর জন্যই আমাদের কোর্স চলমান রয়েছে। সেখান থেকে মনে হয় দুই একজন আমাদের এখানে অলরেডি অ্যাটেন্ডও আছে আজকের সেশন। সো আমরা ডিরেক্ট চলে যাই, আমরা স্ক্রিন শেয়ার দিয়ে। এখনো জয়েন করছে মানুষ। আচ্ছা। ইমন একটু মাইকটা মিউট করুন। ইমন ভাই প্লিজ মাইকটা মিউট করুন। হ্যালো, এইমাত্র জয়েন করেছেন ইমন ভাই। তো আমরা তো কেউ গান শুনতে চাই না। ওকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? জি স্যার। ওকে, কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আমরা হ্যান্ড রেজ করব, কোনো নয়েজ করব না। আমরা এখন বর্তমান যুগে সবাই আসলে জানি এটিকেট গুলো, যে অনলাইন ট্রেনিং কিভাবে কি করতে হয়। সো সেক্ষেত্রে আর পুনরায় রিপিট না করি। কারো কোথাও থেকে বুঝতে সমস্যা হলে অবশ্যই হ্যান্ড রেজ করে আমরা কোশ্চেন করব, এমন না যে সবার সেশনে গিয়ে কোশ্চেন করতে হবে। আপনার যখনই মাথায় কোশ্চেন চলে আসবে, আপনি at any time you can ask me the confusion and I will try to clear you. সো আমি অলরেডি বলেছি ইন্ট্রোডাকশন লেভেলে যে আজকের যে স্যালারি ট্যাক্স ক্যালকুলেশন অনলাইন কোর্সটা আমরা ডিজাইন করেছি ট্যাক্স ভ্যাট মেকানিজম। ট্যাক্স ভ্যাট মেকানিজম সম্পর্কে অলরেডি বলেছি আপনাদের, যে এটা একটা কনসালটেন্সি ফার্ম এবং একটা ট্রেনিং প্রতিষ্ঠান। সো আজকের এই কোর্সে মূলত আমরা আপনাদের স্যালারি ট্যাক্সটাই দেখাবো এবং এখানে আমি রয়েছি। আমি নিজেই এমডি সাইফুল ইসলাম, ম্যানেজিং পার্টনার অফ ট্যাক্স মেকানিজম, এবং আমি একজন আইসিএবি এর সিএ পার্ট কোয়ালিফাইড, হ্যাঁ, এবং বর্তমানে ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে বিজন টেক লিমিটেডে আমি কর্মরত রয়েছি। সো আমরা আহ, সবাই বছর শেষে আমরা একটা স্যালারি সার্টিফিকেট উইথড্র করি কোম্পানি থেকে, রাইট? যেখানে কিছু কম্পোনেন্ট থাকে, যে বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, ফ্যাক্টরি অ্যালাউন্স, বা আমার সরি, এটা ফেস্টিভ্যাল বোনাস, ফ্যাক্টরি অ্যালাউন্স, হ্যাঁ, এটা ফ্যাক্টরি অ্যালাউন্স থাকতে পারে আলাদা। এরপর হলো বোনাস, বোনাস যেটা আছে ফেস্টিভ্যাল বোনাস। তো এইগুলো হলো কি আমার স্যালারির কম্পোনেন্ট, রাইট? তো আজকে আমরা কোর্সে সবাই জয়েন করেছি এই কারণে যে বছর শেষে আমাদের যে যেথায় কর্মরত আছি,
হয়তো বা বছর শেষে আমরা কি পাই, একটা স্যালারি ট্যাক্স সার্টিফিকেট আমাদের কালেক্ট করতে হয়, যেটা দিয়ে আমাদের ই রিটার্ন সাবমিট করতে হয়, রাইট? আমাদের ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়, আমরা হয়তো বা নিজেরা করি নতুবা কোনো আয়কর আইনজীবীর মাধ্যমে করি, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা কি করি, অবশ্যই কোম্পানি থেকে একটা স্যালারি ট্যাক্স সার্টিফিকেট উইথড্র করি, যেখানে আমার 12 মাসের স্যালারিটা বলা থাকে যে আমার বেসিক স্যালারি কত, হাউস রেন্ট কত, মেডিকেল অ্যালাউন্স কত, কনভেন্স কত, আমার কোনো ফ্যাক্টরি অ্যালাউন্স আছে কিনা, আমার ফেস্টিভ্যাল বোনাস পেয়েছে কিনা, আমার পিএফ আছে কিনা, রাইট? এভাবে আমার একটা ব্রেকডাউন দিয়ে দেয় এবং সেখানে বলা থাকে যে আপনার কাছ থেকে সারা বছরে 10,000 টাকা ট্যাক্স কাটা হয়েছে অথবা 5,000 টাকা ট্যাক্স কাটা হয়েছে অথবা যে কোনো একটা এনি অ্যামাউন্ট, এবং এই যে ট্যাক্সটা কাটা হয় এটা আপনার প্রত্যেক মাসের স্যালারি থেকে আপনার ডিডাকশন হয়, রাইট? মনে করেন সে ফর এক্সাম্পল আপনার স্যালারি 50,000 টাকা, তো সেক্ষেত্রে আপনার ব্যাংকে ঢুকছে 49,500 টাকা, রাইট? 500 টাকা আপনার ব্যাংকে ঢুকছে না, 500 টাকার জন্য আপনাকে কোম্পানি কি করতেছে, একটা ট্যাক্সের স্লিপ দিয়ে দিচ্ছে, একটা চালান দিয়ে দিচ্ছে, বললো যে আপনার নামে ভাই 500 টাকা ট্যাক্স জমা হয়েছে, রাইট? তো আপনারা একটু রেসপন্স করবেন, যদি বুঝতে পারেন একটু দুই একজন রেসপন্স করবেন যে হ্যাঁ আপনি আন্ডারস্টুড, গট ইয়োর মাই পয়েন্ট। আর যদি না বুঝতে পারেন তাও একটু বলবেন, হ্যাঁ? নতুবা যা রোবোটিক লাগবে ট্রেনিং সেশনটা। তো আমি যেটা বললাম যে প্রত্যেক মাসে আপনার যে টাকা স্যালারি আসলে ওই টাকাটাই ঢোকে না, আপনার কিছু টাকা কম ঢোকে। এটার ওয়ান অফ দা কম্পোনেন্ট হলো আপনার ডিডাকশন কম্পোনেন্ট হলো কি স্যালারি ট্যাক্স। আপনার আলাদা লিভের জন্য কাটতে পারে, অনেক মানে বিভিন্ন কারণে কাটতে পারে, পিএফ এর কারণে কাটতে পারে, ওকে, যে কোনো ফান্ডের কারণে কাটতে পারে। বাট আমরা আজকে আলোচনাটা করছি যে ট্যাক্সের কারণে যেটা কাটবে এবং সেইটা প্রপারলি কাটতেছে কিনা এবং কতটুকু কাটবে সেইটা আমাদের জানাটাই হলো আজকের সেশনের উদ্দেশ্য। ওকে ভাই? আপনারা কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত আমি যতটুকু কথা বললাম? হ্যালো, জি, জি স্যার। বুঝতে পেরেছি। তাহলে আমরা সরাসরি ক্যালকুলেশনে যাই। ধরি একজনের স্যালারি মনে করেন বেসিক স্যালারি মাঝখানে মাঝখানে জয়েন করি। তো আমরা ধরি যে বেসিক স্যালারি ধরেন আপনার 50,000 টাকা, রাইট? ধরে নিলাম যে আপনার 50,000 টাকা বেসিক স্যালারি। তাহলে আপনি 12 মাসে আপনি টোটাল স্যালারি পাচ্ছেন, বেসিক স্যালারি কত? 6 লাখ টাকা। কিভাবে আসলো ভাই? এই যে বেসিক স্যালারি যে 50,000, আপনি 12 মাস কাজ করেছেন তাই 6 লাখ টাকা আসবে। এখন কোনো ভাই যদি আপনি 11 মাস থাকেন, এখন কোথা থেকে 11 মাস, রাইট? এটা হলো আমরা ট্যাক্সের এই ক্ষেত্রে ইউজ হয়, ফিসক্যাল ইয়ার ইউজ হয়, রাইট? ফিসক্যাল ইয়ারটা কি? জুলাই টু জুন। ফিসক্যাল ইয়ার কি ভাই? যে কোনো একজন একটু রিপ্লাই করেন। ফিসক্যাল ইয়ার কোন মাস ভাইয়া থেকে কোন হচ্ছে মাস পর্যন্ত? জুলাই মাসের জুলাই 1 থেকে তারিখ জুন। থেকে জুন মাসের রাইট, 30 তারিখ পর্যন্ত। রাইট। এখন আপনি একটা কোনো একটা কোম্পানিতে জয়েন করেছেন মনে করেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের 1 তারিখ, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি যদি হয় 50,000 টাকা, তাহলে এটা কিন্তু আর 12 দিয়ে গুণ হবে না, রাইট? কারণ ওই ফিসক্যাল ইয়ারিতে আপনার ইনকাম ছিল 10 মাস, ওকে? আপনার যদি ওই লাস্ট 2 মাস অন্য কোম্পানিতে আপনি জব করে থাকেন, সেক্ষেত্রে আবার ওই 2 মাস আপনার অন্য কোম্পানির স্যালারিটা এখানে অ্যাড করবেন। ক্লিয়ার ভাই? কিন্তু যদি আপনার এই ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি 10 মাসের ইনকাম থাকে, তাহলে অবশ্যই আপনি শুধুমাত্র কতটা এখানে কি করবেন, তখন মান্থ দিবেন 10 মাস। আমি এক্সেল শিট সবাইকে দিয়ে দিব, হ্যাঁ? ট্রেনিং শেষে আপনারা এক্সেল শিট পেয়ে যাবেন, বাট এক্সেলটা কিভাবে মেনটেন করতে হবে এটা আপনারা শিখে রাখবেন। তাহলে আমি কি বললাম ভাই, এইটা কখন 10 হবে? যদি কিনা আপনার এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার ইনকামই হয় 10 মাসের, তাহলে আপনি 10 দিবেন। আপনার ইনকাম যদি হয় 11, তাহলে আপনি 11 দিবেন, রাইট? আর আপনার ইনকাম যদি হয় না, আপনি যদি ফুল ফিসক্যাল ইয়ারটাই সার্ভিস দিয়ে থাকেন, তাহলে আপনার 12। ওকে? আপনারা কি বুঝতে পেরেছেন ভাই? জি, বুঝতে পেরেছি। ওকে। তাহলে স্যালারির আরেকটা কম্পোনেন্ট কি? হাউস রেন্ট। ওকে, ধরেন হাউস রেন্ট, সে ফর এক্সাম্পল আপনার হাউস রেন্ট বললাম যে 30,000 টাকা। তাহলে এই হাউস রেন্টের ক্ষেত্রেও সেম, যে আপনার এমপ্লয়মেন্ট মান্থ যত, পার্টিকুলার দা ফিসক্যাল ইয়ার, তাহলে ওইটাই আপনার এইখানে বসবে। বুঝতে পেরেছেন? মানে 10 মাস হলে 10 মাস, 11 মাস হলে 11 মাস, 6 মাস হলে 6 মাস, 12 মাস হলে 12 মাস।
এরপর মেডিকেল অ্যালাউন্স আছে, মেডিকেল অ্যালাউন্স মনে করেন আপনি পান 10,000। ওকে, আপনি কনভেন্স অ্যালাউন্স পান মনে করেন আরো 10,000। ওকে, তাহলে ধরে নিলাম আপনার স্যালারি 1,00,000 টাকা। ফ্যাক্টরি অ্যালাউন্স এটা যারা ফ্যাক্টরিতে জব করে তাদের ক্ষেত্রে অনেক সময় অ্যালাউন্স দেওয়া থাকে। হ্যাঁ, তারটা থাকলে অ্যাড হবে, না থাকলে নাই। পিএফ যাদের আছে থাকলে হবে, না থাকলে নাই। এখন এই আমি একটা এক্সাম্পল যেটা দিচ্ছি, ধরে নিচ্ছি তার স্যালারি কত ভাই, 1,00,000 টাকা। ক্লিয়ার ভাই? আমরা এখানে জি ভাই। ট্যাক্সের ক্যালকুলেশন করছি এমন একজন ব্যক্তির যার মান্থলি বেতন হলো 1,00,000 টাকা গ্রোস স্যালারি। ওকে, এখন এইখানে আপনি আপনারটা বসিয়ে নেবেন। আমি জাস্ট একটা আপনাদেরকে দেখাবো আজকের সেশনে, এরপরে আমি শিটও আপনাদেরকে দিয়ে দেবো। এরপরে আপনি আপনার যদি স্যালারি 50 হয়ে থাকে তাহলে বেসিক হবে হয়তো বা 30,000 বা 25,000, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, আপনি আপনারটা অনুযায়ী আপনি বসিয়ে আশা করি আপনি এখন থেকে আপনার নিজেরটা নিজেই বের করে নির্ণয় করতে পারবেন, ট্যাক্সটা ক্যালকুলেট করতে পারবেন যে আসলে আপনার প্রত্যেক মাসে কয় টাকা ট্যাক্স আসা উচিত এবং আপনার ডিপার্টমেন্ট বা আপনার কোম্পানি আপনার কাছ থেকে কয় টাকা ট্যাক্স কাটতেছে। ওকে, সো এখানে যেটা আমি বললাম যে আমরা এখানে এক্সাম্পলটা দিচ্ছি 1,00,000 টাকা স্যালারি, তাহলে এই উনি কি হবে, বছরে 2টা ঈদ থাকে, রাইট? 2 ঈদে সে কি পাবে, একটা বোনাস পাবে, রাইট? 50,000 টাকা বোনাস পাইলো মনে করেন 50%, আপনার একটা বেসিক পাইলো রোজার ঈদে আর একটা বেসিক পাইলো কোরবানির ঈদে, তাহলে আমরা 1,00,000 টাকা বোনাসও ধরতে পারি, রাইট? ওকে, তাহলে এই হলো মূলত মানে প্রায় 50%-এর উপরে অর্গানাইজেশনে আপনি শুধু এই কম্পোনেন্ট গুলাই পাবেন, যেটা আমি বললাম, বেসিক স্যালারি, হাউজিং এন্ড মেডিকেল, কনভেন্স, আর হলো ফেস্টিভ্যাল বোনাস। অনেক ক্ষেত্রে আপনি পিএফ পাবেন, পিএফ পাইলে আপনি দিবেন, ফ্যাক্টরি অ্যালাউন্স পাইলে আপনি দিবেন, লিভ ইনক্যাশমেন্ট যদি পান, আর্ন লিভের টাকা যদি পান আপনি দিবেন। মানে মোট কথা স্যালারি বাবদ আপনি আপনার প্রতিষ্ঠান থেকে এমপ্লয়মেন্ট বাবদ যা কিছু পাচ্ছেন সবই কিন্তু ট্যাক্সেবল। হ্যাঁ, বর্তমান আইনে কিন্তু এটা নাই যে আপনার মেডিকেলের এত পার্সেন্ট ট্যাক্স ফ্রি, কনভেন্সের 30,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, এরকম কোনো স্ল্যাব কিন্তু নাই। বুঝতে পেরেছেন? আপনি আপনার এমপ্লয়মেন্ট থেকে আপনি যা ইনকাম করবেন সবই ট্যাক্সেবল ইনকাম। ওকে, এবারে কি হবে এই টোটাল থেকে? হ্যাঁ, জামি ভাই হ্যান্ড রেজ করেছেন, প্লিজ বলুন। স্যার ওই পিএফ যেটা আছে সেটা কি প্রতি মাসে মাসে যেটা কাটে 12 মাসের ওইটা কি এড হবে নাকি টোটাল যে 5 বছর ধরে যেটা জব করতেছে ওই অ্যামাউন্টটা হবে পিএফ খুব অ্যামাউন্টটা? ভালো, হ্যাঁ খুবই ভালো একটা কোশ্চেন করেছেন। আমি বলি এই ক্ষেত্রে অনেকের অনেক কনফিউশন থাকে পিএফ এর তো, বাট যেটা হবে সেটা আমি বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোশ্চেনটা করেছেন সে তো শুনবেনই, যারা কোশ্চেন করেন নাই তারাও খুব ভালোভাবে শুনবেন, কারণ পিএফটা খুবই একটা মানে ভাইটাল এলিমেন্ট এবং এটার ক্যালকুলেশনটা অনেকেই বুঝে না। আমি বলি পিএফ হলো আপনার একটা অ্যামাউন্ট ডিডাকশন হয়। সে ফর এক্সাম্পল জামিল ভাই মনে করেন আপনার কাছ থেকে পিএফ বাবদ 500 টাকা কাটতেছে, রাইট? এই পিএফ এর নেচারটা হলো কোম্পানি আপনার কাছ থেকে যে পরিমাণ কাটবে এমপ্লয়ার আপনাকে সেই পরিমাণ দিবে। বুঝছেন কথাটা? কি বললাম? জামিল ভাই বলেন, যে কোশ্চেন করেছেন আমি কথাটা কি বলেছি বলেন তো ভাই। মানে কোম্পানি, কাইন্ডলি স্যার একবার বলবেন? হ্যাঁ, আমি বলেছি কোম্পানি আপনার কাছ থেকে যত পরিমাণ টাকা কাটবে ঠিক তত পরিমাণ টাকা আবার আপনার নামে জমা হবে। মানে জি আপনার জি বুঝছি। বুঝতে পেরেছেন? মানে জি আমি স্যার, কি বললাম বলেন তো একটু, যে যা আপনাকে কাটবে হ্যাঁ মানে কি একটা আবার তা আমার নামে জমা হবে। বাই অ্যামাউন্ট আপনি উদাহরণ দেন যে আপনার কাছ থেকে 500 টাকা কাটছে, এখন কোম্পানি জি, আপনাকে কত টাকা দিবে? 500 টাকা দিবে। Right. তার মানে হলো এই যে 500 টাকা আপনার কাছ থেকে কাটছে, এই 500 টাকা হলো এইখানে যে আমি 1,00,000 টাকা আপনার স্যালারি দেখাইছি এই স্যালারি থেকে কাটছে। বুঝতে পেরেছেন? জি স্যার। এইটা আপনার ইনকাম না, ইনকাম হলো কোনটা যেটা আপনাকে সে দিয়েছে। বুঝতে পেরেছেন? তার জি মানে হলো আপনার কাছ থেকে সে 500 টাকা কাটলেও কোম্পানি আবার আপনাকে 500 টাকা দিয়েছে। তাহলে এখানে আসবে ওই 500 টাকা যেটা আপনাকে কোম্পানি দিয়েছে। জি আচ্ছা। তার মানে যখন আপনার পিএফ ইনরোল হবে তখন আর আপনার স্যালারি 1,00,000 থাকবে না, আপনার স্যালারি হবে 1,05,000। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ক্লিয়ার? জি জি, ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ।
এরপরে এটা নিয়ে আবার ইনভেস্টমেন্টের একটা খেলা আছে। ইনভেস্টমেন্টে গিয়ে আপনার এই টোটালটাই যাবে। মনে করেন এই 500 500 1000, এখানে আসলো কত, 6000 আসলো না, এখানে 500 দিলে আসে কত দেখেন, 6000 টাকা আসে। ওকে, আপনার ইনভেস্টমেন্টে যাবে 12000 টাকা, মানে টোটালটাই আবার ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট হবে। ওকে ভাই, যিনি কোশ্চেন করেছেন উনি কি অ্যান্সার পেয়েছেন জামিল ভাই? জামিল ভাই শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আপনার কনফিউশন ক্লিয়ার, রাইট? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা আসি, আমরা যে আলোচনায় ছিলাম, যে আমরা বললাম কি, যে ভাই এখন কিন্তু আর ট্যাক্স এক্সামশন পার কম্পোনেন্ট অনুযায়ী নাই, যেটা আগে ছিল। বর্তমান আইনে কি বলা আছে, যে আপনি যা পাবেন সবই ট্যাক্সেবল। এবারে এক্সামশনটা দেওয়া হয়েছে এভাবে, যে আপনি যত টাকা এভাবে এমপ্লয়মেন্ট করে পাবেন তার অন থার্ড, তার কত, অন থার্ড, মানে 1/3 অথবা 5 লক্ষ টাকা, যেটা ছোট আপনি সেটাই এক্সামশন পাবেন। বুঝতে পেরেছেন ভাই? যেমন এর আগে অনেক কোম্পানিতে বেসিক থাকে 50%, কোন কোম্পানিতে 60%, কোন কোম্পানিতে 75%। হ্যাঁ, এই যে বেসিকের রেটের কারণে অনেক সময় কি হইতো, মানুষের ট্যাক্স বাড়তো কমতো, হ্যাঁ, ভেরি করতো। বাট এখন আর সেই সুযোগ নাই। এখন আপনার বেসিক যাই হোক না কেন, টোটাল যে গ্রোস স্যালারি এর উপরেই ট্যাক্স ক্যালকুলেট হবে, এক্সামশনটা কাজ করবে। আপনি টোটাল যে টাকা স্যালারি পাবেন তার অন থার্ড আপনার এক্সামশন, বাট শর্ত প্রযোজ্য। শর্তটা কি, আমার সর্বোচ্চ আমি 5 লক্ষ টাকা পর্যন্ত আমি এই খাতে আমি এক্সামশন নিতে পারবো, তার বেশি পারবো না। আমি একটু এখানে জোর করে আপনাদের একটা দেখাই। মনে করেন সে ফর এক্সাম্পল এইখানে টাকাটা হলো 16 লাখ। কত হইলো, 16 লাখ টাকা হলো, মানে টোটাল গ্রোস স্যালারি। ওকে ভাই, তাহলে দেখেন গ্রোস স্যালারি যদি 16 লাখ হয়, তাহলে ওয়ান থার্ড কত, 5,33,333। ওকে, দুই একজন কথা বলবেন, হ্যাঁ, 5,33,333 হলো কি 16 লাখের ওয়ান থার্ড। বুঝতে পেরেছেন এতটুকু? জি তাহলে এই ওয়ান থার্ড 5,33,000 হওয়া সত্ত্বেও আমি 5,33,000 রিবেট করাতে পারবো না, কারণ শর্তটা কি, কন্ডিশন কি, সর্বোচ্চ আমি 5 লাখ পর্যন্ত নিতে পারবো। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে আমরা এখানে এক্সাম্পল দিচ্ছিলাম যে ভদ্রলোকের স্যালারি 1 লক্ষ টাকা, তাহলে তার 13 লাখ, তার আসে 4,33,000 এবং 5 লাখ হুইচ ইজ আবার লোয়ার, তাহলে তার অন থার্ডই আমরা এক্সামশন হিসাবে নিব। তাহলে 13 লাখ থেকে আমার বাদ যাবে কত, 4,33,333 টাকা, রাইট? জি তো এখন দেখা যাচ্ছে যে আমাদের ট্যাক্সেবল ইনকাম আসলো কত, 8,66,667 টাকা। এই টাকাটা কিভাবে আসছে, আমরা এই 13 লক্ষ টাকা থেকে এই যে অন থার্ড বাদ দিয়েছি, তারপরে আমরা এই রেজাল্টটা পেয়েছি। ওকে, এই টাকার উপরে আমার ট্যাক্স ক্যালকুলেশন হবে অ্যাজ পার স্ল্যাব অনুযায়ী। স্ল্যাবটা আমি কোথায় পাবো, আমি ফাইন্যান্স অ্যাক্টে পেতে পারি, আমি পরিপত্রতে পেতে পারি। হ্যাঁ, তাহলে ফাইন্যান্স অ্যাক্টে অলরেডি 26-27 বলা আছে যে পুরুষদের ক্ষেত্রে 3,75,000 এবং মহিলাদের ক্ষেত্রে 4,25,000। আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে জাস্ট এই 3,75,000 জায়গায় 4,25,000 বসাবেন, বাকি সবকিছু সেম থাকবে। আর পুরুষ হয়ে থাকলে 3,75,000। তাহলে আমি পুরুষেরটা দিয়েই আপনাদের এক্সাম্পলটা দেখাচ্ছি। ওকে, তাহলে এই স্ল্যাবটা কি আমি পাশাপাশি আপনাদের এখানে একটা স্ক্রিনশট এনে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন। 3,75,000 টাকা পর্যন্ত শূন্য। তাহলে দেখেন একটা এক্সামশন কাজ করছে কি, এই 13 লাখের অন থার্ড আপনার উপরে কোনো ট্যাক্স দিতে হইলো না। এরপরে এই যে টাকাটা 8,66,000 টাকা আসছে, এর ভিতরেও 3,75,000 টাকার উপরে ট্যাক্স আছে, কিন্তু রেট হলো জিরো। রেট কি, জিরো। ওকে ভাই, জি তাহলে 3,75,000 উপরেও 0 টাকা, তাহলে আমার 0% জিরো আসে, আর কোনো ট্যাক্স আসে না। এরপরে দেখেন তাহলে বাকি থাকে কত, এই যে আমরা কি করতেছি, এই 8,66,000 টাকাটাই এখানে আনতেছি। তাহলে এখানে পরবর্তী স্ল্যাব হলো 3 লাখ টাকা পর্যন্ত 10%। তাহলে এই যে 8,66,000 এখান থেকে 3,75,000 বাদ যাবে। বুঝতে পেরেছেন?
8,66,000 থেকে বাদ যাবে কত ভাই? 3,75,000। ক্লিয়ার? জি জি বোঝা ভাইয়া। গেছে। জি স্যার বুঝছি। সাইদ ভাই হ্যান্ড রেজ করেছেন, প্লিজ বলেন। তো ভাইয়া আমি আসলে হচ্ছে তখন করছিলাম আর কি, যে আমার একটা মানে ছিল কোশ্চেন ছিল যেটার অ্যান্সার আমি হচ্ছে পাই গেছি ভাইয়া। এটা ছিল যে হচ্ছে ধরেন আমি একটা কোম্পানিতে আমি লোয়ার স্যালারিতে আমি ছিলাম, পরে আমি হচ্ছে আর একটা কোম্পানিতে আমি হচ্ছে সুইচ করছি, সেখানে আমার স্যালারি একটু হচ্ছে বাড়তি, so সেখানে হচ্ছে কিভাবে করে হচ্ছে ক্যালকুলেশন হবে, সো আমি বুঝতে পারছি ভাইয়া, আসলে সমস্যা নাই। ওকে, ওকে, থ্যাংক ইউ। তো আমরা, আপনি হ্যান্ড রেজটা নামাই ফেলেন, আরেকটা ক্লিক করলে আপনার হ্যান্ড নেমে যাবে। হ্যাঁ, তো নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি কি, আহ, যে আপনার 3 লক্ষ টাকা পর্যন্ত 30,000 টাকা আসলো, তাহলে এই 8,66,000 থেকে ভাই আমার 3,75,000 বাদ গেল, তারপরে 3 লাখ বাদ গেল, তাহলে তারপরে থাকে কত? তারপরে থাকতেছে আমার 1,91,667 টাকা। এখানে নিয়মটা কি? এখানে স্ল্যাব হলো 4 লক্ষ টাকা পর্যন্ত আপনার এই রেট কাজ করবে। বুঝতে পেরেছেন? 4 লক্ষ টাকা পর্যন্ত একটা আনভেরিফিকেশন 4 on 5, আপনারা কেউ বলতে পারেন এরকম নাম্বার কি হতে পারে? ডিনাই করে দিয়েছি আমি, তারপরও আপনারা কি কারো কাছে শেয়ার করেছেন মিটিং লিংক ইন্ডিভিজুয়ালি ভাই? হ্যালো, না 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 স্যার। না করেনি। না ভাইয়া। আমি তো গ্রুপে কাউকে আমার অ্যাপ্রুভাল ছাড়া কাউকেই দেইনি, কিন্তু নাম্বার দেখছি 4 on 5, ডিনাই করে দিই। দেখা গেল এভাবে ঢুকে মনে করেন আপনার পিসি টিসি সবকিছু হ্যাক করে ফেলবে। নাম দেখা যাচ্ছে না, সো একসেপ্ট করতে পারছি না। ভিডিও আমাদের ইউটিউবে থাকবে, যদি কেউ এরকম থাকেন যে গ্রুপের, যে আসলে আপনি বাট আমি আনলাকিলি আপনার নাম শো না করার কারণে ডিনাই করছি, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনি আমাদের রেকর্ডিং ইউটিউবে থাকবে, এক্সাক্ট মেকানিজম ইউটিউবে থাকবে, আপনি ইউটিউব থেকে দেখে নেবেন। হ্যাঁ, ওকে। সো আমরা যে এক্সাম্পলে ছিলাম, যে 1,91,667 টাকা কিভাবে আসলো, আমরা তো ক্লিয়ার ভাই, রাইট? এই তিনটার যোগফলে কিন্তু আপনার কত? এই দেখেন, 8,66,667, মানে এই অ্যামাউন্টটা কিসের যোগফল? এই তিনটার যোগফল। বুঝতে পেরেছেন ভাই? জি এখন যদি এখানে কারো স্যালারি আরো বেশি হইতো, তাহলে সে পরের স্ল্যাবে যাইতো। হ্যাঁ, আমি যদি মনে করেন এখানে একটু জোর করে ওরে 20 লাখ বসাই দিই, 5, 6, 20 লাখ। ওকে, তাহলে 20 লাখ হলে দেখেন, এর আগের বার কিন্তু এই 5 লাখের স্ল্যাবে কোনো ছিল না, রাইট? ছিল ভাই, 20% স্ল্যাবে ছিল না, দেখেছেন? তার মানে হলো কি, এই 15 লাখ টাকা আমার এইভাবে ভাগ হয়ে যাবে। বুঝছেন? এখন এইখানে যেমন 3 লাখ টাকা পর্যন্তই আসছে, আবারও আসছে। আচ্ছা, কেউ একটু গ্রুপে একটু টেক্সট দিয়ে দেন যে আপনারা, আচ্ছা এই যে কাজী রুবায়, তো যে নাম দিয়ে এন্ট্রি দেন, তাহলে একসেপ্ট করা হবে। একটু কেউ একটু আমার পক্ষ হয়ে প্লিজ কাইন্ডলি আমাদের ওই ট্যাক্স মেকানিজমের গ্রুপে একটু মেসেজ দিয়ে দেন যে আননোন কাউকে তো ঢুকানো যাচ্ছে না। ওকে, সো আমরা যে আলাপে ছিলাম যে ভাই আমার এই যে 3 লাখ টাকা পর্যন্তই আমার এখানে আসবে। এখন যদি আপনার 3,01,000 টাকা হইতো, হ্যাঁ, কত হইতো? 3,01,000, তাহলে এই 1,000 টাকা কিন্তু যাইতো কোথায়? এইখানে। আপনি বুঝতে পেরেছেন? পরের স্ল্যাব। এই স্ল্যাব, এই স্ল্যাবের ফাংশনটা যদি কেউ না বুঝেন একটু বলবেন। সাইদ ভাই হ্যান্ড রেজ করেছেন আবার। জি বলুন। চলো ভুল করে ভাইয়া, ভুল করে, সরি ভাই। ওকে, ওকে, এই ফাংশনটা কেউ বুঝতে পেরেছেন? মানে বুঝতে পারেন না এমন কেউ আছেন? হ্যালো, জি ভাইয়া, এই স্ল্যাবটা বুঝতে পেরেছি, মানে ট্যাক্সের যে স্ল্যাবটা দেখিয়েছেন মাত্র। ওকে, মানে বুঝতে পারেন না এমন কেউ নাই? ওকে,
তাহলে আমরাও ওই 1 লাখ টাকার এক্সাম্পলেই আবার চলে যাচ্ছি। দেখেন এখন কিন্তু ওই 8,63,000 উপরেই ক্যালকুলেট হয়েছে। সো দেখেন আপনার টোটাল ট্যাক্স পেয়েবল আসছে কত টাকা? 58,750 টাকা। এইটা হইল আপনার ইনিশিয়াল লায়াবিলিটি। তাহলে কারো যদি 1 লক্ষ টাকা স্যালারি হয় এবং সে যদি বছরে একটা বোনাস পেয়ে থাকে, তাহলে তার ট্যাক্স কত আসে ভাই? 58,750 টাকা। ওকে, এখন কারো যদি এখানে 70,000 স্যালারি হয়, এখানে আপনি বসাবেন, আপনার অটো এটা ক্যালকুলেট হয়ে যাবে। হ্যাঁ, এবার কারো 80,000 হলে, কারো 50,000 হলে এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে টোটাল ট্যাক্স পেয়েবল দাঁড়ালো কত টাকা? 58,750 টাকা। এবার দেখেন এই 58,750 টাকাই যে আপনাকে গভর্নমেন্টকে দিতে হবে ব্যাপারটা তা নয়। এখান থেকে আবার আছে রিবেটের সুবিধা। রিবেট কি? আপনারা বিভিন্ন সময় দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন যে আপনি রিবেট পেতে, কর রেয়াত পেতে বিনিয়োগ করুন, লাইফ ইন্স্যুরেন্স করুন, সঞ্চয়পত্র কিনুন, ডিপিএস করুন, রাইট? এইভাবে আমরা কিছু বিজ্ঞাপন দেখি, রাইট? তাহলে কি হচ্ছে আসলে? এইগুলা হলো আপনি যদি ইয়া করেন, ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি কি পাবেন? রিবেট পাবেন। রিবেট মানে কি? আপনার টোটাল যে ট্যাক্স পেয়েবল আসছে 58,750, আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনি কিছু কর রেয়াত পাবেন। এখন কর রেয়াতটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কর রেয়াতটা কাজ করবে 3% অফ ট্যাক্সেবল ইনকাম। তাহলে ট্যাক্সেবল ইনকাম কত? এই যে 8,66,000 টাকা। 8,66,000 টাকা কিভাবে আসছে ভাই? ওই যে আমার 13 লাখ টাকা বেতন পেয়েছি, সেখান থেকে 1/3 বাদ দিয়ে যে টাকাটা আমার আসছে, ওই টাকাটাকেই আমি কি বলবো ভাই? ট্যাক্সেবল ইনকাম। বুঝতে পেরেছি ভাই? ট্যাক্সেবল ইনকাম কোনটা? আমার টোটাল যে গ্রোস স্যালারি আমি যেটা পাবো তার থেকে 1/3 বাদ দিব। 1/3 এর ভিতরে শর্ত প্রযোজ্য, যেটা 5 লাখ অথবা 1/3 হুইচ এভার ইজ লোয়ার, আমি সেই অ্যামাউন্টটাই বাদ দিব। বাদ দেওয়ার পরে আমি যেটা পাবো এটাই হলো আবার ট্যাক্সেবল ইনকাম। আপনারা কি ট্যাক্সেবল ইনকাম ক্লিয়ার যে আপনার কোনটা ট্যাক্সেবল ইনকাম ভাই? জি ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার ক্লিয়ার হয়, হ্যাঁ, জি স্যার 8 ট্যাক্সেবল লক্ষ ইনকাম যদি, হ্যাঁ বলেন ভাই। ওকে, ট্যাক্সেবল ইনকাম যদি আপনি ক্লিয়ার হন তাহলে আপনার 3% অফ ট্যাক্সেবল ইনকাম মানে কি? আমি একটু মার্ক করে দিচ্ছি, এই যে ট্যাক্সেবল ইনকামটা এর 3%, তাহলে এর 3% আসে কত? এর 3% আসে আপনার 26,000 টাকা। কত টাকা? 26,000 টাকা। তার মানে হলো এই 58,000 থেকে আপনি 26,000 টাকা পর্যন্ত আপনি কি করতে পারবেন? রিবেট নিতে পারবেন। এটা হলো আপনার ম্যাক্সিমাম। এখন এই 26,000 টাকা রিবেট নিতে অবশ্যই আপনাকে কি করতে হবে? স্যার একটা কথা ছিল। জি বলেন। স্যার এই যে ডান পাশের যে স্লাইডটা আছে যেটা গেজেট অন করা আর কি কর্মোত্তর স্লাইডটা, এটা যদি একটু কষ্ট করে মিনিমাইজ করে আমাদের হাতের বাম পাশের স্লাইডটা একটু বড় করে দেখাতেন তাহলে দেখতে সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ শিওর। থ্যাংক ইউ স্যার। এবার হয়েছে বড় ভাই? জি স্যার, জি স্যার, জি স্যার, হয়েছে স্যার। থ্যাংক ইউ স্যার। তো এখন আমরা চলে আসলাম কোথায়? যে রিবেটটা আমরা কিভাবে ক্যালকুলেট করে। তাহলে রিবেট আমরা বললাম যে ইনভেস্টমেন্টের উপরে। তো এই যে ভদ্রলোক 1 লক্ষ টাকা স্যালারি পায়, এ কিন্তু 26,000 টাকার উপরে রিবেট নিতে পারবে না। ক্লিয়ার ভাই? আবার এই 26,000 টাকার রিবেট নিতে হলে তাকে কি করতে হবে? ইনভেস্টমেন্ট করতে হবে, এবং সে যত টাকা ইনভেস্ট করবে তার 15% সে রিবেট নিতে পারবে। ওকে, তাহলে ধরেন তার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টটা, মনে করেন একটু ইনভেস্টমেন্ট সম্পর্কে ডিটেলসে বলি যেহেতু আজকে সেশনটা নিচ্ছি। আপনার ইনভেস্টমেন্ট মনে করেন আপনার আছে কি? আপনার ডিপিএস থাকতে পারে কারো, রাইট? তাহলে ডিপিএস এ আপনার লিমিট হলো সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন। কত নিতে পারবেন ভাই? 1,20,000 টাকা আপনি নিতে পারবেন। এখন মনে করেন কেউ মানে ডিপিএস করছে 20,000 টাকা করে, রাইট, প্রত্যেক মাসে। তাহলে 12 মাসে তার ডিপিএস সে কত করছে? 2,40,000।
2,40,000 টাকা। কিন্তু এই 2,40,000 টাকা সে ডিপিএস করলেও সে 2,40,000 টাকা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট দেখাতে পারবে না। সে পারবে কতটুকু? 1,20,000 টাকা। 20,000। বুঝতে পেরেছেন? কেউ মনে করেন ডিপিএস করেছে একটা 7,000 টাকা করে। কত করছে? 7,000 করে। তাহলে 7 × 12 = 84,000, রাইট? বছরে সে কত ডিপিএস করছে? 84,000। দেখেন তার লিমিট ছিল 1,20,000, কিন্তু সে 84 করার কারণে সে কিন্তু আবার 1,20,000 নিতে পারবে না, সে নিতে পারবে অ্যাকচুয়াল 84,000 টাকাই। আমি কি বুঝাইতে পারছি ভাই? তাহলে দেখেন এই যে লোক 84,000 টাকা ইনভেস্টমেন্ট করেছে, ডিপিএস করেছে, সে তার 15% কত টাকা? 12,600 টাকা, রাইট? এই 84,000 আপনারা ক্যালকুলেটরে করে দেখতে পারবেন যে 84,000-এর 15% আসে 12,600 টাকা। তো শর্তটা কি? এখানে রিবেটের শর্ত হলো আপনি টোটাল ট্যাক্সেবল ইনকাম কত? এই 866, রাইট? আপনার 866 কি? আপনার ট্যাক্সেবল ইনকাম। এর 3% কত? 26K, রাইট? জি এখন আপনি এই ট্যাক্সেবল ইনকামের 3% যেটা হবে 26,000 টাকা, এর বেশি তো নিতে পারবেনই না। এবং এখানের আবার শর্তটা হলো এই ট্যাক্সেবল ইনকামের 3%, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15%, অথবা 10 লক্ষ টাকা, যেটা ছোট। এই তিনটার ভিতরে যেটা ছোট সেটাই আপনি রিবেট নিতে পারবেন। তার মানে আপনার 58,750 টাকা যদি ট্যাক্স হয়, আপনি যদি 84,000 টাকা মাত্র ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার 12,600 টাকা আপনি রিবেট পাবেন। তাহলে এই 58,750 থেকে বাদ যাবে কত ভাই? 12,600। বুঝতে পেরেছেন? এরপরে আপনার আসবে কত টাকা? 46,150 টাকা। তাহলে ভাই আপনাকে দিতে হবে 46,150 টাকা। ক্লিয়ার? আপনার কাছ থেকে প্রত্যেক মাসে আপনার কোম্পানি কাটবে কত? 3,846 টাকা। ক্লিয়ার? এখন দেখেন যে সর্বোচ্চ বেনিফিট আমি কত নিতে পারবো? সর্বোচ্চ আমি 26,000 টাকা নিতে পারবো, রাইট? তাহলে আমি যদি এখানে 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করি, মনে করেন এখানে আমি 1,20,000 টাকাই আমি আমার ডিপিএস আছে, আবার মনে করেন আমার 1 লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র আছে। কি আছে? 1 লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র আছে। তাহলে দেখেন আমি অ্যাকচুয়ালি আসলে 2,20,000 টাকা কি করেছি? ইনভেস্টমেন্ট করেছি। কিন্তু আমার আসলে আমি আমি পরে 1,73,000 টাকা। জি ভাই, আমাকে বললেন? আসলে ফোনে আসছে। ওকে, যে কথা বলছেন বাইরে একটু মিউট করে নেন প্লিজ। তো 2,20,000 টাকার উপরে 15% আসে কত? 33,000। তাহলে দেখেন এই ভদ্রলোক কিন্তু কত নিতে পারবে? 26,000 টাকা। ওকে ভাই, 26,000 টাকা নিবে। আর একটা কত? 10 লাখ। ক্লিয়ার? এই তিনটার সাথে কম্পারিজন হবে, সে নিতে পারবে সর্বনিম্নটা। তার প্রথম কথা হলো সে কখনোই 26,000 টাকার উপরে নিতে পারবে না। তারপর হলো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের উপরে যেটা আসবে সেটা, আর হলো 10 লক্ষ টাকা। এই তিনটার ভিতরে যেটা ছোট সেই টাকাটাই তার এখানে আসবে। তাহলে দেখেন যে লোকের স্যালারি 1 লক্ষ টাকা, তার 26,000 টাকা সে রিবেট নিতে পারবে। এই 26,000 টাকাই ম্যাক্সিমাম। ক্লিয়ার ভাই আপনারা? এই 26,000 টাকার বেশি সে কখনোই নিতে পারবে না। ওকে, দেন আমরা আসি যে তার পার মান্থে কত আসবে। তাহলে এই 32,000-কে আমি যদি পার মান্থ 12 দিয়ে ভাগ করি, তাহলেই আমার বের হয়ে যাবে আমার পার মান্থ কত টাকা আসবে। তাহলে 2,729 টাকা করে আমার পার মান্থ আসবে। বুঝতে পেরেছেন? তো আশা করি এইভাবে যদি আপনারা নিজেদেরটাও নিজেরা করতে পারবেন। আপনি যদি অন্য সেক্টরের হয়ে থাকেন, যেমন আমাদের সেশনে অলরেডি একজন প্রফেসর অথবা লেকচারার আছেন, যিনি ভার্সিটির লেকচারার, ওনার হয়তো বা আপনার অন্য কাজে লাগে না, কিন্তু নিজেরটা নিজে উনি করতে পারবেন, রাইট? এখানে একজন ব্যাংকার আছেন, উনি নিজেরটা নিজে করতে পারবেন। এখানে কয়েকজন আইটিপি আছেন, অনেক আয়কর আইনজীবী আছেন। আমরা অনেকে নিজেরা মনে করব না, আসলে শেখার তো কোনো শেষ নাই, রাইট? অনেক সময় আছে আমরা বই টই পড়ে আমরা আয়কর আইনজীবী পাশ করে গেছি, কিন্তু ইনপ্র্যাকটিক্যালি আমি আসলে প্র্যাকটিসটা কিভাবে করতে হয় আমার জানা নেই, রাইট? তো আমরা আমাদের সেশনে আজকে জানলাম যে আসলে কিভাবে কাজ করতে হয়। যারা বেশ কয়েকজন দেখলাম অডিট ফার্ম থেকে জয়েন করেছেন, আপনাদেরও এটা কাজে লাগবে। আপনারা এখন হয়তো বা ছোট একটা অ্যামাউন্ট অ্যালাউন্স পান। আমি নিজেও একসময় আর্টিকেল স্টুডেন্ট ছিলাম, রাইট? আপনি যখন অডিটে যাবেন তখন স্যালারি ট্যাক্সটা
গভর্নমেন্টকে ইনশিওর করেছে কিনা এটা দেখা অবশ্যই আপনার দায়িত্ব, রাইট? প্রত্যেকটা প্রাইভেট জি ভাইয়া। সেক্টর কিন্তু অবশ্যই আইসিএবি কর্তৃক রেজিস্টার্ড সিএ ফার্ম দ্বারা অডিট করতে বাধ্য, এবং এখানে যারা আর্টিকেল স্টুডেন্ট আছেন তাদের একটা নৈতিকতার জায়গা, রাইট? যাতে গভর্নমেন্টের রাইট, রেভিনিউটা যাতে কেউ ফাঁকি না দেয়, ঠিক না ভাই? আমাদের কিন্তু এটা ঠিক একটা ভাইয়া। নৈতিকতার জায়গা, যে কারো হয়তো বা ট্যাক্স দেওয়ার, এইখানে এই যে ভদ্রলোক 1 লক্ষ টাকা স্যালারি পান, ওনার ট্যাক্স দেওয়ার কথা 32,750 টাকা। এটা কার দেওয়ার কথা? ওনার কাছ থেকে ওই পার্টিকুলার কোম্পানির আদায় করে দেওয়ার কথা, রাইট? রাইট, মনে করেন আপনি XYZ কোম্পানিতে অডিটে গিয়েছেন, XYZ কোম্পানির দায়িত্ব মিস্টার রহিমের কাছ থেকে, যিনি 1 লাখ টাকা স্যালারি পান, তার কাছ থেকে 32,750 টাকা সোর্সে কেটে গভর্নমেন্টকে ইনশিওর করা। এবার যারা আমরা অডিট সেক্টরে আছি তাদের দায়িত্ব হলো উনি আসলেই এই 32,750 টাকা কেটেছেন কিনা এইটা ইনশিওর করা। এখন আপনি যদি এটা নাই জানেন যে ট্যাক্সটা ক্যালকুলেট কিভাবে করতে হয়, তাহলে এখানে যদি কেউ 20,000 কাটে, কেউ 10,000 কাটে, তাহলে তো আপনি তাকে বলতে পারবেন না। আবার ডেভেলপমেন্ট সেক্টরেও আপনি কাজ করতে পারবেন। কেউ হয়তো বা এখানে 50,000 কাটলো, মানে আনুমানিক ভাইয়ের 1 লাখ টাকা স্যালারি, আমি মাসে 3,000 করে কাটবো, বুঝছেন? আছে, এরকমও অর্গানাইজেশন আছে যে আমি 3,000 করে কাটবো, তাহলে ওই লোকের কিন্তু সারা মাসে 36,000 টাকা কাটা হয়ে যায়, রাইট? হ্যাঁ, নিজাম ভাই কিছু বলবেন। হ্যালো, হ্যান্ড রেজ করেছেন নিজাম ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আচ্ছা বস, আমি বুঝতে চাচ্ছিলাম এই তাহলে কি যত ইনভেস্টই করুক আর তার ইনকাম যেই পরিমাণই হোক, সে 10 লাখ টাকার উপরে ইনভেস্টমেন্ট পাবে না, রাইট, আপনি রিবেট পাবে না। একদম একদম একুরেট, ঠিকভাবে ধরতে পেরেছেন। মানে এটা তো আমি 1 লাখ টাকা স্যালারির এক্সাম্পল দিয়ে দিচ্ছি, অনেকের আছে 30 লাখ টাকাও স্যালারি আছে, 40 লাখ টাকাও স্যালারি আছে, রাইট? হ্যাঁ, রাইট, বড় বড় অর্গানাইজেশনের দেখবেন সিইও যারা আছে এদের স্যালারি অনেক টাকা, রাইট? তো তাদের তো ক্ষেত্রে তো আপনার এই 3% অফ ট্যাক্সেবল ইনকামও দেখবেন আপনার 10 লাখ টাকার উপরে হয়ে গেছে, বুঝছেন? এই যেখানে আমার 26,000 টাকা শো করতেছে, এখানে দেখাবে যে তাদের ইনকাম 11 লাখ টাকা দেখাচ্ছে। তাহলে সে কি 11 লাখ টাকাই রিবেট নিতে পারবে? পারবে না। সে সর্বোচ্চ নিতে পারবে 10 লক্ষ টাকা, 10 লাখ। যত বড় ফাইল হোক। বুঝতে পেরেছেন? আ- আ- আচ্ছা ভাইয়া, এখানে একটা কথা আছে ভাইয়া, সোহেল ভাই। জি হ্যালো। জি বলুন, আচ্ছা আপনি ভাইয়া, কে এখানে বলছেন? যে আপনি, কি আমি রিদওয়ান বলছিলাম ভাইয়া, জি রিদওয়ান। জি রিজান ভাই বলেন। জি ভাই, আমিও একটা ওই ক্যাপেক্সের সাথে জড়িত আছি, বর্তমানে কাজ শিখতেছি আর কি ভাইয়া। তো জি এখানে আপনি যে টিডিএস পার মান্থ যেটা দিচ্ছেন 2729 টাকা, সাপোজ আমরা ধরে জি নিলাম একটা অ্যামাউন্ট। জি এটা তো এই আমরা একটা গার্মেন্টস এর সাথে আমরা চুক্তিবদ্ধ আর কি। তো ওখানে জি ওরা কি করে, ওরা ওই মানে 100% যে 12 মাস দিয়ে ভাগ করে, ওইটা অতটুকু ওরা কাটে না, হয়তো ওরা কাটে অতটুকু 70%, না হয় 80% টাকা কাটে। এরপর হতে গিয়ে কি করতে হয়, ওই ওর স্যালারি থেকে যে 70% 80% কাটে, বাকি 20% আমাদের কি করতে হয়, ওর নামে চালান আবার জমা কাটতে দিতে হয়। হয়। রাইট রাইট রাইট। তো সেটাই আমি বললাম যে এইটা আসলে নিয়ম না। আপনি যেটা বললেন এইটা ওই তাদের অর্গানাইজেশন আসলে এইটা জানে না যে কিভাবে কাটতে হয়। মানে আপনি যে কোনো একটা আইটেমের সোর্স ট্যাক্স আছে 3%, 5%, 10%, রাইট? কিন্তু স্যালারির জি, জি, ক্ষেত্রে কিন্তু আপনার এটা না। স্যালারির ক্ষেত্রে হলো গড় নিয়ম, এটাকে বলা হয় গড় নিয়ম, ইংলিশে অ্যাভারেজ ক্যালকুলেশন মেথড বলে। বুঝতে পেরেছেন? তাহলে অ্যাভারেজ জি ভাই, ক্যালকুলেশন মেথডটা আপনাকে কাজ করতে হবে এভাবে, এভাবে আপনাকে ফালায়া তাকে প্রত্যেক মাসে 2729 টাকাই কাটতে হবে, যার 1 লাখ টাকা স্যালারি। বুঝছেন? আমি এটাই বললাম যে জি অনেক ভাই, ক্ষেত্রে হয় কি, কেউ মনে করেন 1,000 টাকা করে কাটে, তাহলে 12 মাসে বারো জি হাজার টাকা করে কাটলো। হ্যাঁ, এরপর কি হলো, ওই ভদ্রলোক যখন ট্যাক্স রিটার্ন করতে গেছে, ওনার তো ধারণা যে আমার যা টাকা ট্যাক্স আসবে এ তো কোম্পানি কেটেই ফেলছে। যখন আইনজীবীর কাছে যাচ্ছে জি উনি বলতেছে আপনার আরো 20,000 টাকা জমা দিতে হবে। উনি তো আকাশ দিয়ে জি। পড়ে, হ্যাঁ রে কোন আইনজীবীর কাছে আসলাম, কি বলে আমার টাকা তো কোম্পানি হ্যাঁ ভাই, কেটেছে। আসলে হ্যাঁ তারপর ভাই, আসলে এটা না দিয়ে তো এটা আর সঠিক। তার উপায় নাই, তাই না? তাকে ওই 20,000 টাকা জি ভাইয়া, দিতে হয়, কিন্তু একটা তার ওই পার্টিকুলার মান্থে বার্ডেন হয়ে যায় 1 মাসে 20,000 টাকা পারেন। দেওয়া। জি, আবার অনেক জি, জি ক্ষেত্রে ভাইয়া, দেখা যায় কি, অনেকে জানে না, তারা মনে করেন আপনার 3,000 টাকা করে কাটে। হ্যাঁ, তাহলে হয়ে যায় কত, 36,000 টাকা। তাহলে সত্যি আসলে তো এটা এই লোকের 36,000 টাকা ট্যাক্স না, তার ট্যাক্স হলো ট্যাক্স না, 32,000 টাকা, তাই না? তার কাছ থেকে বাকি আপনি 4,000 4,000 টাকা। টাকা বেশি কাটলেন। এই, তাহলে এটাই হলো প্রপার নিয়ম। এখন কারো কয়েকজনের কোশ্চেন নিব আমি। সালমান ভাই হ্যান্ড রেজ করেছিলেন এর আগে। সালমান ভাই বলবেন। পরপর 3 জন হ্যান্ড রেজ করেছেন, ভাইয়া সালমান ভাই, সাইব ভাই, নিজাম ভাই। এক অন বাই অন ভাইয়া করুন। সালমান ভাই বলেন, জি নাম বলে বলুন। ভাই সালমান বলছিলাম। জি টিডিএস যদি একটু ওভারস্টেট বা আন্ডারস্টেট করে কাটে,
তাহলে হ্যাঁ সেক্ষেত্রে মানে ওই কোম্পানি যে যে জটিলতায় পড়বে, তো বিধানটা একটু মাথা থেকে চলে গেছে, ওইটা একটু বলে দিবেন। আপনার কোশ্চেনটা আমি ক্লিয়ার না, একটু ভেঙে আসছে, আর একবার একটু লাউডলি বলবেন। সাপোজ এমপ্লয়ীদের যে কোনো একজন এমপ্লয়ি 12,000 টাকা বছরে কাটার কথা টিডিএস, হ্যাঁ হ্যাঁ কিন্তু ওনার কাছে 10,000 টাকা, এই 2,000 হ্যাঁ টাকার যে আন্ডারস্টেট, তো এই ক্ষেত্রে কোম্পানি কি কি জটিলতায় পড়বে, এই বিধানটা টিডিএস বিধান সম্পূর্ণভাবে করে নাই, সেটা বলতেছিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ এটা কি ইসে ঝামেলায় পড়বে সেটা আমি বলি। সেটা হলো কোম্পানিরও তাদের ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়, রাইট? কোম্পানিরও কি করতে হয়, আপনার ইন্ডিভিজুয়ালি যেভাবে আপনারা ট্যাক্স রিটার্ন জমা দেন, কোম্পানিরও এভাবে ইয়ারলি ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়। এবং তাদের উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়, যেখানে আপনার স্যালারি কত টাকা দিচ্ছে, কত টাকা কাটতেছে, এরকম একটা ইনফরমেশন তাদের কাছে শেয়ার করতে হয়। তো এই ক্ষেত্রে পারকুইজিট নামে একটা ক্যালকুলেশন আছে। এই পারকুইজিট ক্যালকুলেশনে তখন দেখবে যে আপনি এইখানে কম টাকা ট্যাক্স ডিডাক্ট করেছেন, তখন আইন অনুযায়ী আপনাকে ট্যাক্স অথরিটি পেনাল্টি করতে পারবে। আচ্ছা ভাইয়া, এখানে একটা কথা ছিল ভাইয়া, সেগুলো আমার একটা কথা ছিল ভাইয়া, বলতে পারবো? নাম বলেন, নাম বলে কোশ্চেন করবেন কিন্তু। ভাই, আমার নাম হচ্ছে রিদওয়ান, আমি রিদওয়ান জি বলছিলাম ভাইয়া। জি জি এক্ষেত্রে আমরা দেখলাম আর কি ভাইয়া, একটা যে কোনো একটা গার্মেন্টস XYZ গার্মেন্টের সাথে আমরা সংযুক্ত আছি। তো এখন দেখি ভাইয়া, এই কোম্পানিগুলো কি গার্মেন্টস গুলো কি করে, মানে আপনার এই এমপ্লয়ি থেকে কি করে ফেলে, ট্যাক্স কাটে। ট্যাক্স কাটার পর ওই ট্যাক্সের টাকাটা দিয়ে কি করে গার্মেন্টস কি করে, ওই এই গার্মেন্টস এর নামে কি করে ট্যাক্স টাকাটা। ট্রেজারি চালান করে হ্যাঁ, জমা দিয়ে দেয়। এটা কি আদৌ ভাই, এটা কি ঠিক? আসলে তো আমরা তো পার্সন টু পার্সন কি দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, ও, তাহলে আমি চালান তোর আমি নামে। বুঝতে পেরেছি। আপনি যেটা বলতেছেন ওই গার্মেন্টস এর নামে চালান করে ফেলে, তাই? জি জি। হ্যাঁ, এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল। এবং এটা আমি বলতাম, থ্যাংক ইউ আপনি কোশ্চেনটা করেছেন। আমিও দেখেছি, আমি যেহেতু প্র্যাকটিস করি, আমি অনেক ফাইল দেখেছি এভাবে, যে তারা কি করে ভুলবশত তারা তাদের করেই জমা দিয়ে দেয়। আসলে ব্যাপারটা তা না না, ভাইয়া, তারা এটা এটা ভাইয়া ভুল বসে না ভাইয়া, এটা সত্যিকার দেখতে কথা বলবো ভাইয়া, আপনি যেহেতু কাজ করতেছেন আমিও কাজ করতেছি ভাইয়া, এটা ভাইয়া এরা জেনে শুনে করে। কারণটা হচ্ছে ওদের টাকাটা যাতে না দেয়, ওদের এমপ্লয়ের টাকাটা দেখি করে। কিন্তু সেক্ষেত্রে আপনার এমপ্লয়ি লুজার হবে, সেক্ষেত্রে হ্যাঁ এমপ্লয়ি লুজার হ্যাঁ, হবে। এমপ্লয়ি লুজার। হ্যাঁ, হ্যাঁ যদি ভাই, কেউ ওটা জেনে ওটা শুনে বলতে করে যেহেতু থাকে, দুইটা সেক্টরই হয়। একটা হলো সে জানে না, যে যিনি ট্যাক্স জমা দেন তিনি জানেন না, তিনি ওইভাবে নিজেদের করে জমা দিয়ে দেন। আরেকজনে আছে হয়তো ভাইয়া বা তারা ইন্টেনশনালি করে, রাইট? আপনি ভাইয়া যেটা বলেছেন হ্যাঁ আমি ভাইয়া, একমত, ওটা অনেক তো আছে। হতে পারে ভাইয়া, এটা ভুল হলে তো একটা হতে পারে, ঠিক আছে মানলাম, এটা ওনাদের 5টা ফ্যাক্টরি আছে, আমরা জি জি 5টা জি ফ্যাক্টরিতে সেম সেম কাজ করে, তাহলে এটা তো হ্যাঁ, জেনে শুনে কাজ করতেছে ভাইয়া, ভুল মানুষ রাইট একটা ভুল হয়ে জানতাম, বুঝলাম না। রাইট। তো ওদের সাথে আমাদের এক্ষেত্রে 5টা। বুঝতে পেরেছি, এক্ষেত্রে আপনার কোম্পানির ক্ষতি না, এক্ষেত্রে ক্ষতি হবে আপনার ইন্ডিভিজুয়ালের বেশি। ইন্ডিভিজুয়াল লুজার হয়তো এরা, ওদের নামে তো কোনো কোনো কি হচ্ছে না, আপনার চালান রাইট, কাটা হচ্ছে না। তখন ওনারা তখন তারা কোনোভাবেই আর কি এটা তাদের ট্যাক্স রিটার্নে দেখাইতে পারবে না। এইটা হলো আপনার অ্যান্সার। এরপরে আমরা ওই জি যে ভাই। আরো কয়েকজন অ্যান্সার কোশ্চেন করেছিলেন, হ্যান্ড ভাই রেজ করেছিলেন, ভাই বলেন। ভাই সালমান সালমান ভাই বলছিলাম একটু। অ্যান্সার পেয়েছেন, সালমান ভাই অ্যান্সার পেয়েছেন, রাইট? এরপরে জি ভাই, নিজাম আমার ভাই একটু এবং সাইদ ভাই। জি ভাইয়া, জি আমি সাইফ। ভাইয়া, আমার হচ্ছে কয়েকটা কোশ্চেন আছে ভাইয়া। হচ্ছে জি তার বলেন। মধ্যে ফার্স্ট হচ্ছিল কোশ্চেনটা, এই যে আগের ভাইয়া যে কথাটা বললো, আহ, আমাদের তো ভাইয়া এই যে হচ্ছে হলো জুন ইন্ডে বা জুলাইয়ে আমাদের হচ্ছে এই ট্যাক্সের রিটার্ন সাবমিশন করতে হয়। সো যদি আমার হচ্ছিল মানে কোম্পানি তার নিজের নামে যদি হচ্ছিল ট্যাক্স কাটে আর কি, চালান জি যদি হচ্ছিল কেটে ফেলে, সেক্ষেত্রে রিটার্ন কি আমি আমার নামে মানে সাবমিশন করবো হচ্ছিল কিভাবে ভাইয়া? এটা তো পরে গিয়ে তো আমি একটা ঝামেলায় পড়ে যাবো, আই গেস। পরে গিয়ে শুধু ঝামেলা পড়বেন না, মানে বিশাল ধরনের ঝামেলায় পড়বেন। মানে আপনার ফাইল যখন অডিটে পড়বে, বা এরপরে ওই যে ট্যাক্সের চালান গুলো যখন আপনার ম্যাচ হবে না, যে এটা দেখবে কোম্পানির চালান, বাট এটা আসলে ইন্ডিভিজুয়াল চালান হওয়া উচিত। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার ওইগুলো আপনার কোনোটাই কাজে আসবে না, আপনার নতুন করে আবার আপনাকে ট্যাক্স দিতে হবে। মাই হ্যাঁ গুডনেস। ভাইয়া, ওইটা বলতেছে এই জিনিসটা তো ভাইয়া ওদের উপর এক ধরনের কি জুলুম হচ্ছে না ভাইয়া? ও নিজের থেকে ওর তো ট্যাক্স কাটা হচ্ছে, ওর নামে কি করতে অনিয়ম হচ্ছে না, ভাইয়া, এটা চালান অনিয়ম কাটতেছে। অনিয়ম আর কি। জি জি, আমি সেটাই And বলেছি। ভাইয়া হচ্ছে সেকেন্ড যে ছিল কোশ্চেনটা, সেটা হচ্ছে ভাইয়া এই যে
আমরা যে হচ্ছে 15% হচ্ছে আমাদের অন ইনভেস্টমেন্ট, আমরা যেটা হচ্ছে রিবেট পাবো, এটার নিচে ভাইয়া চলো 10 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট লিখছেন ভাইয়া, এটা হচ্ছে মানে 10 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট, এটা কি মানে হাউস হাউস ইনভেস্টমেন্ট, ল্যান্ড ইনভেস্টমেন্ট, এগুলা কি হচ্ছে মানে আমি ইকুইভ্যালেন্ট বা এমন বিষয়ে কিছু ভাইয়া? বলছি, আপনি যেটা বলেছেন এই 10 লক্ষ টাকার কথা, রাইট? জি ভাইয়া। হ্যাঁ, এই 10 লক্ষ টাকা হলো আপনার ল্যান্ডের ইনভেস্টমেন্ট, তা না। এই 10 লক্ষ টাকা হলো আপনি ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত জমা দিয়েছেন, আপনি শেয়ার কত টাকার কিনেছেন, প্রভিডেন্ট ফান্ডে আপনার কত টাকা টোটাল ভাইয়া। জমা দিয়েছেন, হ্যাঁ টোটাল। সব ভাইয়া সব মিলিয়ে ভাইয়া 10 লাখ টাকা। জি, আচ্ছা আচ্ছা, আর একটা হচ্ছিল কথা ভাইয়া, এই যে এখানে যে ছিল আপনি ইনভেস্টমেন্টের লিমিটেশন নিয়ে যে ছিল বললেন, যে ছিল ডিপিএস এর সর্বোচ্চ লিমিট হচ্ছে 1,20,000 1,20,000 টাকা ভাইয়া। এই জি। বাদ বাকি যেই হচ্ছে আপনার হচ্ছিল ক্রাইটেরিয়া গুলো আছে, এগুলোর লিমিট গুলো একটু এগুলার আমাদেরকে লিমিট বললে হয়তো বা একটু। এগুলার লিমিট হলো আপনার 5 লক্ষ টাকা লিমিট হলো সঞ্চয়পত্রের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা আর হলো শেয়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম হলো আপনার যেটা আপনার ফেস ভ্যালু হবে, ফেস ভ্যালু 10%। এই তিনটাই লিমিট, আর বাকিগুলোর কোনো লিমিট নাই। একটা হলো ডিপিএস 1,20,000 টাকা পর্যন্ত, সঞ্চয়পত্র 5 লক্ষ টাকা পর্যন্ত, ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনি পাবেন আপনার টোটাল ফেস ভ্যালুর 10%। মনে করেন আচ্ছা আপনার আচ্ছা। ফেস ভ্যালু, আপনি একটা পলিসি করেছেন 6 লাখ টাকা, রাইট? তার হ্যাঁ 6 লাখ জি, টাকার 10% কত? 60,000 টাকা। এখন আপনি 60,000 টাকা। এই বছরে প্রিমিয়াম দিয়েছেন 70,000 টাকা। আপনি এই বছরে প্রিমিয়াম দিয়েছেন কত? 70,000। 70,000 টাকা। কিন্তু আপনি নিতে পারবেন 60,000 টাকা পর্যন্ত। 60,000 টাকা। 70,000 টাকা আপনি প্রিমিয়াম দিলেও আপনি 70,000 টাকা ইনভেস্টমেন্টে ক্যালকুলেট করতে পারবেন না। হ্যাঁ, আর 3 আচ্ছা। মিনিটস আছে। নিজাম ভাইয়ের একটা কোশ্চেন নিব। নিজাম ভাই বলেন। ভাই আমার একটা জটিল কোশ্চেন, সেটা হলো ওই প্রোপাইটারশিপ বিজনেসে যারা ওই টিডিএস কেটে রাখে, হুম, ওখানে যখন চালানটা দিতে যাওয়া হয় তখন যে কোনো একটা 3 নাম্বারে চালানটা নেয় ওই কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল যে যার কাছ থেকে টিডিএসটা কাটা হলো, হুম, ওনার এই দুইটা নেম একসাথে ঢুকে না ওই জায়গায়। কারণ কোম্পানির মালিক যিনি উনিও ইন্ডিভিজুয়াল, আবার যিনি যার ট্যাক্স কাটা হচ্ছে উনি তো এমপ্লয়ি। তো এখানে একটা কমপ্লেক্সিটি আছে। আরেকটা ইস্যু হলো, কেউ যদি ক্যাশে কিছু টাকা দিল স্যালারি, আর কিছু টাকা সে ব্যাংকের মাধ্যমে দিল, হুম, কিন্তু সে প্রতি মাসে না কেটে বছরে শেষে মানে হুম, 12 মাসের একবারে সময় গিয়ে সে টিডিএসটা কেটে ফেললো। তো হুম, সেই ক্ষেত্রে কি এটার কোনো সমস্যা আছে? কারণ তার কিন্তু ব্যাংক থেকে কাটা হয়েছে প্রতি মাসে রাউন্ড ফিগার, ট্যাক্স না কেটে, টিডিএস না কেটে। লাস্ট মান্থে গিয়ে মানে 12 মাস যেটা পরে, ওখানে গিয়ে সে কি করলো, পুরা 12 মাসের যত ট্যাক্স আসছে টিডিএস একটা থেকে হুম, কেটে বাকি টাকা তার স্যালারিতে ঢুকায় দিল। এইটা জি। কি, এই দুইটা কোশ্চেন আমার, সলিউশনটা আপনার একটু যদি। আপনার 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমি প্রথমে দিই। 2 নম্বর যেটা বলেছেন, 1 নম্বর হলো এভাবে 12 মাসেরটা একসাথে কাটার কোনো নিয়ম নাই, কারণ গভর্নমেন্টের টাকা আপনি জমা রাখতে পারবেন না। হ্যাঁ, যেমন উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নটা আসছে এই কারণেই যে আপনি টাইম টু টাইম গভর্নমেন্টের ট্যাক্স কাটবেন আপনার বিজনেস অপারেশন রান করার সময়, সেটা স্যালারি ট্যাক্স হোক, সেটা আপনার ভেন্ডর পেমেন্ট থেকে টিডিএস হোক। হ্যাঁ, আপনি সেই টাকাটা কেটে আপনি গভর্নমেন্টের ট্রেজারিতে জমা করে দিবেন। বুঝতে পেরেছেন? এটা হলো নিয়ম। আর আপনি গভর্নমেন্টের টাকা কখনোই আপনার কাছে 12 মাস আপনি জমা রাখতে পারবেন না। এক্ষেত্রে গভর্নমেন্ট আপনাকে পেনাল্টি করতে পারবে। হ্যাঁ, আর সেকেন্ড আর একটা ক্লু হলো, যেমন আপনার স্যালারির ক্ষেত্রে আপনার এমপ্লয়ি যে 12 মাসই আপনার অর্গানাইজেশন থাকবে এরকম কোনো নিয়ম নাই, রাইট? সে যে কোনো সময় নোটিশ দিয়ে আপনার কোম্পানি থেকে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে চান্সেস থাকবে তার কাছ থেকে আপনার না কাটার। মনে করেন একজন 6 মাস চাকরি করে চলে গেলেন, হ্যাঁ, তাহলে আপনি তো ওই 12 মাসের অপেক্ষায় যদি বসে থাকেন, তাহলে তো আপনি তার কাছ থেকে ট্যাক্সটা কাটতে পারছেন না, বা ওই 6 মাসের সময়ই কাটতেছেন, কিন্তু এইভাবে কাটার নিয়ম নাই। স্যালারির ক্ষেত্রে আয়কর আইনে বলা আছে যে আপনাকে এভারেজ ক্যালকুলেশন মেথড ফলো করতে হবে, এবং আমি এই আজকের সেশনে যেটা শেয়ার করলাম এটাই হলো এভারেজ ক্যালকুলেশন মেথড। এইভাবেই আপনাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে পার মান্থ, এবং পার মান্থেই আপনাকে কি করতে হবে? ট্রেজারি জমা করে দিতে হবে, এবং এমনকি জুন মাসের ট্রেজারিটা আপনাকে জুন মাসেই করতে হবে। মানে আমরা ইন জেনারেল যেটা করি, ফেব্রুয়ারিটা মার্চে দেই, মার্চেরটা এপ্রিলে দেই, মে মাসেরটা জুনে দেই, রাইট?
কিন্তু জুন মাসেরটা বলা আছে যে জুন মাসেরটা আপনাকে 30 জুনের ভিতরেই দিতে হবে। এটা হলো 100% কমপ্লিয়ান্স। এখন কেউ কেউ ফলো করে, কেউ কেউ ফলো করে না, এটা তাদের নিজস্ব ব্যাপার। বাট আমি আইন অনুযায়ী যেটা সেটা আপনাকে বললাম। আর প্রথম যে ভাইয়া কোশ্চেনটা এক্ষেত্রে আইন অনুযায়ী ভাইয়া এক্ষেত্রে একটা আমার কোশ্চেন আছে ভাইয়া, আইন অনুযায়ী যদি হয় ভাইয়া সেক্ষেত্রে কি আমরা টিডিএসটা কি প্রতি মাসের শেষের দিকে গিয়ে আমরা কেটে ফেলবো, নাকি সাপোজ আপনি যেটা বললেন জানুয়ারিটা আমরা কোথায় গিয়ে কেটে ফেব্রুয়ারিতে গিয়ে জমা দিই? ট্যাক্স কাটার নিয়মটা হলো অ্যাট সোর্স। হ্যাঁ, টিডিএস মানে কি? আচ্ছা, ট্যাক্স ডিডাকশন হ্যাঁ, অ্যাট সোর্স। ডিস্টেন্স সোর্স অ্যাট সোর্স। আপনি যদি ফুল মিনিংটা পড়েন তাহলেই আপনার অ্যান্সার আপনি পেয়ে যাবেন। ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। তাহলে at দেখেন source। আপনার মানে কি, আপনার যখন সোর্সটা ক্রিয়েট হবে তখনই আপনাকে ট্যাক্স কাটতে বলছে, রাইট? তার মানে আপনি জি জি যখন স্যালারি দিবেন তখনই আপনাকে ট্যাক্স জি, কাটতে হবে। আপনি যখন কোনো অবশ্যই ভেন্ডরকে পেমেন্ট করবেন তখনই আপনাকে ট্যাক্সটা তখন কাটতে হবে, রাইট? অ্যাট জি জি সোর্সে রাইট। আপনাকে কাটতে হবে, কেটে আপনাকে তারপরে জমা দিতে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর আপনার প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হলো যদি ব্যক্তি ক্ষেত্রে হয়, এক ব্যক্তি আর এক ব্যক্তির কিভাবে হয়, তাই তো? প্রথমে হলো ইন্ডিভিজুয়াল কোনো সময় উইথহোল্ডিং এন্টিটি না। আর একজনের কাছ থেকে ট্যাক্স কাটতে হলে আপনাকে অবশ্যই কি হতে হবে? উইথহোল্ডিং এন্টিটি হতে হবে। হ্যাঁ, উইথহোল্ডিং এন্টিটি আপনার সোর্সে কর্তন করার ক্ষমতা রাখেন এবং তারা গভর্নমেন্টকে ট্রেজারি দেওয়ার মানে যে রেসপন্সিবিলিটি এটা তাদের আছে। এছাড়া যারা আপনার উইথহোল্ডিং এন্টিটি না তাদের এই অথরিটিতে নাই। এখন মনে করেন অনেক বড় অর্গানাইজেশন বাট সে প্রোপাইটারশিপ, রাইট? তার হয়তো বা ট্রানজেকশন আছে কোটি কোটি টাকা, কিন্তু সে লিমিটেড কোম্পানি না, সে প্রোপাইটারশিপ। তো সেই ক্ষেত্রে যদি তার নামে আলাদা কোম্পানি হিসাবে আপনার টিম থেকে থাকে তাহলে সে অবশ্যই পারবেন। এবং এখানে নট নেসেসারি যে অন বাই অন এক এক ইন্ডিভিজুয়ালের নামেই যে দিতে হবে তা না। আপনার যদি 100 জন এমপ্লয়ি থাকে, আপনি 100 জন এমপ্লয়ির স্যালারি ট্যাক্সের টাকা একটা চালানেই আপনি দিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার ওভারলিপ ইউজ করতে হবে। ওভারলিপে আপনি 100 জন যারা স্যালারি পাইলো তাদের টিন নাম্বার, তাদের নেম, তাদের ডিজিগনেশন এবং কে কার কত, এই যে মনে করেন 1 লক্ষ টাকা আপনি ট্যাক্স জমা দিলেন এই মাসে, এইখানে কারো আছে 500 টাকা, কারো আছে 2000 টাকা, কারো আছে 3000 টাকা। এটা আপনি ওভারলিপে যদি মেনটেন করেন এবং ওভারলিপে আপনি ইনশিওর করে আপনি জমা দেন এবং আপনার কাছে প্রিজার্ভ রাখেন, তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। ভাইয়া থ্যাংক ইউ। ওই এখানে একটা ব্যাপার হলো, ওই আমাদের টিডিএস কাটার কথা উইথহোল্ডিং মানে যারা উইথহোল্ডার হিসেবে থাকবে, যেমন কোম্পানি বা অংশীদার ফার্ম, এই শর্তগুলো আছে। প্রোপ্রাইটারশিপের ক্ষেত্রে নাই, কিন্তু ওই আয়কর আইনে বলা আছে ইয়ের কথা, আপনার নিয়োগকর্তা মানে নিয়োগকর্তা যদি কোনো স্যালারি পে করে মানে বেতন পারপাস কোনো কিছু শো করে, সেই ক্ষেত্রে নিয়োগকর্তা এটা কাটতে পারে। ওই জায়গা আবার এটা বলা আছে, মানে স্যালারি এবং আপনার ইয়ের বেলায় অফিস রেন্টের বেলায় এই প্যাচে পড়ে গেছি। এই ক্ষেত্রে এই আপনি ওই যে আইনটা বললাম, জি বলেন, কেউ একজন বলছিলেন। হ্যাঁ, আমি বলছিলাম এইটা দেখার পরে আমি কনফিউজড হয়ে গেছি যে আমি মানে উইথহোল্ডিং ট্যাক্স আমি কাটতে পারবো না, কোম্পানি না প্রোপ্রাইটারশিপ, কিন্তু এখানে তো নিয়োগকর্তার কথা বলে দিল আইনে স্যালারির বেলায়। আচ্ছা, স্যালারির বেলায় নিয়োগকর্তা বলতে এখানে আপনি এটা আপনার অ্যান্সার আপনার কাছেই আছে। 1 নম্বর কথা হলো এমপ্লয়ার হলো আপনাকে যে নিয়োগ দিল, রাইট? আপনাকে যে জি নিয়োগ দিল সে হলো এমপ্লয়ার। এখন এই এমপ্লয়ারই আপনার কাছ থেকে কি কাটবে? ট্যাক্স কাটবে, রাইট? জি এখন এই এমপ্লয়ার আপনার হলো কি উইথহোল্ডিং এন্টিটি না। জি এমপ্লয়ার হলেই যে সে উইথহোল্ডিং এন্টিটি হবে তা কিন্তু নয়। তাহলে যিনি আপনার উইথহোল্ডিং এন্টিটি না তিনি তো ট্যাক্স কাটতে পারবেন না। বুঝতে পেরেছেন? শর্তগুলো আইনের ভাষাগুলো এরকম। যেমন এইখানে এই যে আমার স্ক্রিন শেয়ার করাই আছে, এখানে 3% অফ ট্যাক্সেবল ইনকাম। এখন আইনে বলা আছে কি যে 3% অফ ট্যাক্সেবল ইনকাম তিনি রিবেট পাবেন, রাইট? এইটাও তো একটা লাইনে বলা আছে না? বলা আছে কিনা? আচ্ছা ভাইয়া। কিন্তু যে লোকটা এইখানে মনে করেন 1 লক্ষ টাকা আপনার করেছে, ইনভেস্টমেন্ট করেছে, সে তো 15,000 টাকা পাবে। তাহলে দেখেন এই বেতনের যে লোক আপনার আইন অনুযায়ী কিন্তু সে 26,000 টাকা রিবেট নিতে পারবে। কিন্তু পূর্ণাঙ্গ আইনটা কি? পূর্ণাঙ্গ আইনটা হলো আরো কিছু কন্ডিশন আছে। তার যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট তার 15% হতে হবে,
তারপর যে 10 লাখ হতে হবে, এই তিনটার ভিতরে যেটা ছোট সেইটাই সে রিবেট পাবে। ঠিক তেমনি ওইখানে মেইন হলো নিয়োগকর্তার কথা বলা আছে, আবার বলা আছে কি আপনাকে এই ট্যাক্সটা কাটতে হলে অবশ্যই কি করতে হবে, উইথহোল্ডিং এন্টিটি হইতে হবে, তাই না? তো আপনি যদি উইথহোল্ডিং এন্টিটি না হন, এখন প্রপার্টনারশিপ মানেই যে উইথহোল্ডিং এন্টিটি না তা কিন্তু নয়। জি জি প্রপার্টনারশিপও কিন্তু উইথহোল্ডিং এন্টিটি আছে, যেমন 50 লাখের উপরে যাদের টার্নওভার আছে, হ্যাঁ, তারপরে সরি ওই যে এখন নিয়ম করেছে হলো 10 কোটি, এখন কি করেছে নিয়ম যে 10 কোটি টাকার উপরে যাদের ট্রানজেকশন আছে মানে রেভিনিউ আছে তারা উইথহোল্ডিং এন্টিটি। তার মানে কি আপনি প্রপার্টনারশিপ কিন্তু আপনার 10 কোটি টাকার ট্রানজেকশন আছে, রেভিনিউ আছে, তাহলে অবশ্যই আপনি কি হয়ে গেলেন, উইথহোল্ডিং এন্টিটি হয়ে গেলেন, এক্ষেত্রে আপনাকে ট্যাক্স কাটতে হবে। জি বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই এখানে ভাইয়া তো আমার একটা আমরা question যেটা ছিল। যাচ্ছি সেশনটা আপনার টিডিএস ভিডিএস এর দিকে চলে যাচ্ছে। আমাদের সেশন ছিল মূলত স্যালারি ট্যাক্স নিয়ে। আমরা এই স্যালারি নিয়েই থাকি, আর আমাদের আচ্ছা সেশনের টাইম শেষ, আর আমরা সর্বোচ্চ একজনের কোশ্চেন নিব যদি কেউ কোশ্চেন করেন। এটা করে আমরা আজকের মতো শেষ করব। স্যার একটা রিকোয়েস্ট থাকবে, এরকম আরেকটা সেশন যদি নেওয়া পসিবল হয় সেটা, আর এই রেকর্ডটা কি স্যার পাবো? কারণ অনেক কিছু আমি হ্যাঁ, নোট আপনি করতে যদি আপনার জিমেল শেয়ার করে থাকেন বা যদি আপনার কাছে টিমস থেকে থাকে, আপনি রেকর্ডিংটা অটোমেটিক পেয়ে যাবেন, এবং এর বাইরেও আমাদের এই শীটটাকে দেওয়া যাবে আমাদেরকে, বাই মেইল শীটটাকে দিবেন? হ্যাঁ হ্যাঁ আমরা দিয়ে দিব। আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আমাদের ট্যাক্স ভ্যাট মেকানিজম নামে আমাদের ইউটিউবে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলেও আপনি এই রেকর্ডিং পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি রাখতে পারেন, তাতে আপনি যে কোনো সময় যে কোনো বিভিন্ন যে ট্রেনিং ম্যাটেরিয়াল গুলো আমাদের এগুলো আনপেইড থাকে, ইউটিউব থেকেই আপনি দেখে নিতে পারবেন। একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। স্যার আরেকবার আমাদের বলুন চ্যানেলের না, লিংকটা আপনার ইউটিউব গ্রুপে দেওয়া চ্যানেলের নাম। থাকবে, ট্যাক্স ভ্যাট মেকানিজম। আমরা এই গ্রুপেই দিয়ে দেবো, আমাদের ওকে হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমি দিয়ে দেবো ট্রেনিং শেষে। আপনারা সেখান থেকে ইউটিউবে ঢুকে আপনারা এই ট্রেনিং গুলো দেখে নেবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, লাস্ট কোশ্চেন ভাইয়া, এটা জি আমি রিতম বলছিলাম ভাইয়া। জি বলেন। এখন আমাদের ভাইয়া এই হচ্ছে সেশন শেষ এখন আপনার, জি বলেন। আচ্ছা ভাই এখন তো হচ্ছে সাপোজ একজনের একটা কি আছে ভাইয়া, ওই বিরিয়ানির দোকান আছে সাপোজ, মানে জি আপনার তো এখন সে সে এখন কি করে একটা এনজিও তে কি করে বিরিয়ানি দেয়। জি এখন ওর থেকে ওখানে আবার কি করে ওই ও ব্যাট ব্যাট কাটে, মানে হুম আপনার ওর নামে ব্যাট তো প্রতি মাসে আমরা কাটি ফেলি, হুম ব্যাট তো প্রতি মাসে আমরা জমা দিই। তো এখন এক্ষেত্রে ওই ওর নামে ওই যারা ব্যাট দেয় আর কি, মানে যে এনজিও গুলো ব্যাট দেয়, এনজিও ব্যাট দেয়, ওই এনজিও ওর নামে কি করে ব্যাট কাটে, এই আচ্ছা, ব্যাটটা আপ- ট্যাক্সের এটার আপনি বিষয়। আপনি শুনুন, মানে জি, আমরা তো একই অফিস টাইম শেষ, তারপরে সবাই জি, কর্মরত। হ্যাঁ, আচ্ছা সবাই আচ্ছা আজকে আচ্ছা এই ভাই, বুঝতে পারছি। সেশনটা নিয়েছে, আমরা ভ্যাটের সেশনে না যাই। হ্যাঁ, আপনার এটা জানার থাকলে আচ্ছা আপনারা গ্রুপে ইয়া করে রাখবেন, বা পরবর্তীতে আমাদের যদি কোনো ভ্যাটের সেশন হয়ে থাকে অবশ্যই সেই সেশনে জয়েন করবেন। হ্যাঁ, আমাদের আচ্ছা নেক্সট ডে আচ্ছা ঠিক আছে। ভিডিএস এর সেশন থাকবে, ভিডিএস এর ট্রেনিং সেশন থাকবে, এগুলোতে জয়েন করবেন। সবসময় তো আমাদের আসলে ফ্রি কোর্স অফার করা পসিবল না, টাইম জি টু জি টাইম মাঝে মাঝে আমাদের কিছু পেইড কোর্স থাকে, এগুলো আপনারা পারচেজ করবেন। স্কিল ডেভেলপের পিছনে মোট কথা হলো আমরা যারাই জব করি, আপনি স্কিল ডেভেলপ করবেন, স্কিল ডেভেলপের পিছনে আপনার টাইম ইনভেস্ট করেন আর মানি ইনভেস্ট করেন, দুইটাই আপনার কাজে দিবে। হ্যাঁ, আপনি দেখবেন একই জি গ্রাজুয়েশন করা একই ভার্সিটির, অথচ একজনের স্কিল বেশি, আপনার থেকে তার দেখা যায় 50,000 টাকা স্যালারি বেশি। একই ব্যাচমেট জি ভাই, আপনারা একই সাথে পাশ করেছেন, আপনি পাচ্ছেন 50,000 টাকা, ও পাচ্ছে 1 লাখ টাকা। এটার রিজন কিন্তু চেহারা দেখে না, এটার রিজন হলো স্কিল দেখে। কাজ, তো আপনারা স্কিল এবং কাজ। হ্যাঁ স্কিল স্কিল ডেভেলপ করেন, স্কিলের রেজাল্টই তো আসলে টাস্ক, রাইট? যে আপনি জি ভাই, যার যত স্কিল ভালো তার টাস্কের আউটপুট তত ভালো, তাই না? আপনি যদি অ্যাকাউন্ট সেকশনে হন, আপনি এই স্যালারি ট্যাক্স, আপনি টিডিএস ভিডিএস এগুলো সম্পর্কে, বাজেট, হ্যাঁ আপনি এইগুলো সম্পর্কে ট্রেনিং করবেন, এক্সেল, অ্যাডভান্স এক্সেল, বিভিন্ন ইআরপি ট্রেনিং, এইগুলো করে আপনার নিজেকে ডেভেলপ করবেন। জি তো ভাই, থ্যাংক ধন্যবাদ ভাই ইউ, আপনাকে। যারা জয়েন Thank you. করেছেন সবাইকে ধন্যবাদ। ট্যাক্স ভ্যাট মেকানিজমের পাশে থাকবেন, এটাই আমাদের রিকোয়েস্ট রইলো। ওকে, আল্লাহ ভাইয়া হাফেজ। ভাইয়া ওকে, শুনেন, আপনাকে একটা মেইল করছিলাম ভাই, একটু দেখেন ভাইয়া, আমি সাইফ। ওকে ওকে সাহেব ভাই, ওকে ওকে ঠিক আছে ভাই, চলো আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ ভাই, ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, আর একটু আসসালামু আলাইকুম। চেষ্টা করবেন স্যার। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।